যে ম্যাচকে ঘিরে আকাশচুম্বী প্রত্যাশা সেটি মেটেনি। মাঠে হামজাদের সবটুকু নিংড়ে দেয়া আর গ্যালারিতে দর্শকের অকুণ্ঠ সমর্থন, এরপরও ম্যাচ জেতাতে যথেষ্ট হয়নি। সিঙ্গাপুরের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচকে ঘিরে আমাদের এখন মাঠের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আর আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ আলফাজ আহমেদ এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই এবং আলফাজ ভাই, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা শুরুতে একটু আলফাজ ভাইয়ের কাছে জানতে চাবো যে আমরা বলছিলাম যে নতুন বাংলাদেশ, হামজা সমিতদের অন্তর্ভুক্তিতে আমরা একটা গণজোয়ার দেখেছি দর্শকদের। বাংলাদেশ টিমেও কিছুটা পরিবর্তন এসেছে আমরা বলছিলাম অনেকদিন ধরে, কিন্তু মাঠে যে খেলাটা হলো সেটা কি আপনার কাছে মনে হয়েছে কিনা মানে আপনি যেভাবে প্রত্যাশা করেছেন সেভাবে হয়েছে কিনা? আসলে প্রত্যাশা তো অনেক বেড়ে গিয়েছে, কারণ যে ক্যাটাগরি প্লেয়ার আমাদের দেশে জাতীয় দলে ইনক্লুড হয়েছে, হামজা, সমিত, ফাহমিদুল, কাজিম শাহ, তারেক গাজী, 5 জন ফুটবলার। সো এইখানে তো আমাদের টিম আরও স্ট্রং হওয়ার কথা। আমার যেটা মনে হচ্ছে যে ওদেরকে সময় দিতে হবে, বিশেষ করে তারেক গাজী আর কাজিম শাহ আগেই খেলছে, কিন্তু আর 3 জন যে আছে, সমিত সেম, হামজা আর ফাহমিদুল, তো আসলে একটা টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে। একজনেরকে চিনতে হবে। ফুটবল খেলা আপনি আইসেই খেলতে পারবেন না, 11 জনের ফুটবল খেলা। এখানে আপনার সবাইকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে একজন আরেকজনের প্রতি, একজনের খেলা বুঝতে হবে। তো আমার মনে হয় এই জায়গাটায় আমরা পিছিয়ে আছি। বাট এইটা টিমটাকে যদি আরও সুন্দরভাবে গোছানোভাবে করা যায়, সময় দেওয়া যায় টিমটাকে, তাহলে সময় লাগবে যে একটা টিম হিসেবে তৈরি হইতে। তো আসলে আমরা জানি যে হামজার মতো প্লেয়ার আমাদের দেশে খেলতেছে, তো এই প্রত্যাশাটা সবারই যে আমাদের টিমটা ভালো করবে। বাট অপোনেন্ট টিমকেও আপনি চিন্তা করতে হবে কারা আসতেছে। সো আমার মনে হয় যে এখানে আমরা এই কম্বিনেশনের ব্যাপারে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে এই জায়গাটা আমরা পিছিয়ে আছি, একটু সময় দিতে হবে আমার মনে হয়। এমনি ভাই, আপনার কাছেও কি সেম এই জিনিসটাই কি মনে হয়েছে কিনা যে আন্ডারস্ট্যান্ডিংটা এখনো পুরোপুরি হয়নি, যে কারণে বাংলাদেশের যে প্রত্যাশিত ফলাফলটা আমরা হয়তো পাইনি? আপনি মাঠে বসে পুরো খেলাটা দেখেছেন, আপনার কাছে কি এটাই মনে হয়েছে, নাকি এছাড়াও বাংলাদেশের অন্যান্য কৌশলগত দিক থেকে বা অন্য কোনো কারণে রেজাল্টটা আমাদের পক্ষে আসেনি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, পুরো ম্যাচ যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে শুরুতেই যে আমরা স্টার্ট করেছি, এই ম্যাচের আগে আসলে আমরা কোন সিস্টেম অফ প্লেতে খেলবো এবং আমাদের অ্যাপ্রোচ কী থাকবে, ডেফিনেটলি কোচ প্লেয়ারদেরকে বলে দিয়েছে। বাট শুরুর আগে আমি চিন্তা করেছিলাম যে যেহেতু আমাদের হোমে খেলা, অন্যরকম একটা হাইপ তৈরি হয়েছে এবং আমাদের কিছু ট্যালেন্টেড প্লেয়ার এই টিমের সাথে ইনক্লুড হয়েছে, হামজা, সমিত, সোম, ফাহমিদুল। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে শুরুতে হয়তো হাই প্রেসিং করে সিঙ্গাপুরকে হয়তো বিপদে ফেলাবে, আমরা হয়তো একটা দুইটা ভালো সুযোগ তৈরি করবো, সেখান থেকে হয়তো গোলে কনভার্ট করে ম্যাচটা আমরা কন্ট্রোল করব। বাট যেটা হয়েছে যে আমরা সেইটা করিনি, বরং আমরা যত সময় গিয়েছে তত আমার কাছে মনে হয়েছে যে অপোনেন্টকে অর্গানাইজ হতে দিয়েছি। অপোনেন্ট দেখবেন যে আস্তে আস্তে তারা খেলার টেম্পোটা স্লো থেকে আস্তে আস্তে তারা কিন্তু ইন্টেন্সিটি বাড়িয়েছে এবং তারা কিন্তু কখনই কোনোভাবেই পাজল হয়নি। বাট আমাদের যেটা হয়েছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা চান্স ক্রিয়েট করেছি, বাট গোল হতে পারতো। দেখেন ফাহমিদুল 1 by 1 ঢুকে গিয়েছে, শুট, এটা কনফার্ম গোল হতে পারতো। হ্যাঁ, তো খেলা মোমেন্টামটা তখনই চেঞ্জ হয় যখন আপনি গোল করবেন। দেখেন ফার্স্ট হাফে আমরা যে সময়টা গোলটা কনসিড করেছি, 3 মিনিট তখন এক্সট্রা টাইম দেখিয়েছে এবং মিতুল মামার ওই পাঞ্চ যদি বল ডি বক্সের বাইরে যেত এবং আমাদের ডিফেন্ডারে যদি অর্গানাইজ থাকতো, ওই সময় আমরা কিন্তু গোলটা কনসিড করি না। তো ব্যাপার হচ্ছে প্লেয়ারদের চেষ্টার কমতি ছিল না। আলফাজ ভাই যেটা বলছে যে সময় দিতে হবে, সময় জাতীয় দলের ক্ষেত্রে আসলে এটা খুবই, দেখেন হামজা মাত্র 2টা ম্যাচ খেলছে, সমিত সোমাসকে প্রথম খেলছে, ফাহমিদুল সেকেন্ড ম্যাচ, কাজিম শাহ, তারেক গাজী খেলছে, জামাল রয়েছে এখানে। তো এখন যেটা হয়েছে যে সময়ের থেকে মেইন কথা হলো যে কোচ আসলে এখানে তার প্ল্যানিংটা কী ছিল। হ্যাঁ, কোচের কিছু অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়েছে যে সে এইগুলি আরও প্রপার ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো। স্পেশালি একটা ভুল কোচ যেটা করেছে, দেখেন রাকিব যখন আসলে ম্যাচে আমাদেরকে ব্যাক করিয়েছে, হ্যাঁ, যখন 2-0 আমরা হারতে ছিলাম, হামদার ওই থ্রু পাস থেকে কিন্তু রাকিব গোল করেছে। তখন সে কী করলো, শাহরের ইমন এবং মুরসালিনকে কিন্তু সে মাঠে নামিয়ে রাকিবকে সে রাইট ব্যাক দিল। তো রাইট ব্যাক দিয়ে তো আসলে আপনার রাকিব মাত্র গোল করেছে, ইজ কনফিডেন্ট
ওই টাইমে, হ্যাঁ, তো ওকে আপনি সামনের দিকে রাখবেন এবং যে গোল করা প্লেয়ারকে আপনি রাইট ব্যাকে নিয়ে গেছেন, আসলে আমি এটা আসলে বুঝতে পারিনি আসলে কোন প্ল্যানিংয়ে গিয়েছে। শাহরিয়ার এমন রাইট সাইড থেকে কিন্তু অনেকগুলি সুযোগ তৈরি করেছে, বাট গোল করার মতো প্লেয়ার কিন্তু বক্সের ভেতর ছিল না। রাকিব যেহেতু নাম্বার 9 খেলছে, সে হয়তো গোল করেছে, সে হয়তো জানতো যে গোল করার জন্য কোন কোন স্পেসে যেতে হবে, রাইট। তো ওই জিনিসগুলি কিন্তু একদম ছিল না। দেখেন শাহরিয়ার রহমান একটা ক্রস করছে, একদম আমার চোখের সামনে ভাসতেছে, আলফাজ ভাই আমি বলতেছিলাম তখন ফার্স্ট পোস্টে গেছে এবং ফাহামিদুল, মানে ওইখানে আমার মনে হয় যে রাকিব যদি বা আরও দু একজন প্লেয়ার যদি ওখানে ইনভলভ হতো, আমার মনে হয় যে গোল হতো। সো কিছু কিছু জিনিসগুলি ছিল যেটা কোচের আমার কাছে মনে হচ্ছে যে একদম তার ডিসিশনগুলি আমার ওই মোমেন্টে ভালো হয়নি। এবং আপনি দেখেন স্পেশালি সেকেন্ড হাফে আমরা অনেক অ্যাটাক করেছি, অনেকগুলি কর্নার সেট পিস পেয়েছি, খুব কুইক তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আমরা আসলে আমাদের সেট পিসগুলো কাজে লাগাতে পারিনি। তো আমার মনে হয় যে এইগুলি নিয়ে আমাদের আরও ডিসকাশন করা উচিত, প্লেয়ারদের সাথে কোচের আরও ইনভলভমেন্ট হওয়া উচিত। বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটু চিন্তা করা উচিত অ্যাবাউট কোচ, কারণ টিমের যে স্ট্রেংথ এই মুহূর্তে, সেখানে আমার কাছে মনে হয় একজন উচ্চমানের ভালো মানের কোচ লাগবে যে কিনা টেকনিক্যালি টিমটাকে আপনার হ্যান্ডেল করতে পারবে। রাইট। একেবারে ফরওয়ার্ড লাইনের একজন প্লেয়ারকে হচ্ছে রাইট ব্যাকে নামিয়ে আনা, আপনি যেটি বলছিলেন। এবং আমরা যদি টিমের মানে আমরা যে আজকে যে একাদশটা শুরুতে থেকেই দেখেছি বা যে ফরমেশনে তিনি খেলিয়েছেন, কোচ খেলিয়েছেন, সেটি নিয়েও আমার মনে হয় আলাপ করার সুযোগ আছে। আমরা একটু আলফাজ ভাইয়ের কাছে জানতে চাইবো যে এমিলি ভাই যেটি বলছিলেন কোচের টেকনিক্যাল বা মানে যে উনি যেভাবে টেকনিকটা সাজিয়েছেন বা যে কৌশলের দলকে খেলিয়েছেন, বাংলাদেশের যে স্কোয়াডটা এখন আছে সেই স্কোয়াড অনুযায়ী এই টেকনিকটা পারফেক্ট ছিল, নাকি আপনি হলে, আপনি নিজেও যেহেতু কোচিং করান, আপনি হলে আপনি এই টিমটাকে কোন ফরমেশনে খেলাতেন আজকের ম্যাচে? আসলে আমার কাছে টিম হিসেবে আমার কাছে মনে হয়েছে যে সিঙ্গাপুরের চেয়ে আমাদের টিম ব্যালেন্স টিম, হ্যাঁ, বিশেষ করে আমাদের মিডফিল্ড লাইনটা। সো আমার কাছে মনে হয়েছে যে লাস্ট ম্যাচে আমরা ভুটানের সাথে কী ফরমেশনে খেললাম, পরের ম্যাচে এসে আমরা কী ফরমেশনে খেললাম, এই জিনিসটা আসলে বোঝা যায়নি। তারপরে কিছু জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যেমন রাইট ব্যাক হিসেবে সাদ ভুটানের সাথে খুবই চমৎকার ফুটবল খেলছে, তাজ সাদ আর তাজ দুই ভাই। তো এই জায়গাটায় অ্যাটাকিংটা খুবই চমৎকার ছিল তার গত ম্যাচে, বাট এই ম্যাচে সে নাই। পাশাপাশি রাইট সাইড মিডফিল্ড যে খেলছে কাজিম শাহ, আসলে সে উইং প্লেয়ার না, একটা ওই পজিশনে একটা প্লেয়ার উইংও খেলতে পারতে, উইংও খেলতে হবে, আবার ডিফেন্ডিংও করতে হবে। তো এই জায়গাটা আমরা কিছুটা অনেকটা পিছিয়ে ছিলাম। বাট লেফট সাইডে ছিল ফাহমিদুল কিন্তু ফার্স্ট হাফে যেভাবে খেলছে, সে কিন্তু যখন রাইট সাইডে বল আসছিল অতিরিক্ত ভিতরে ঢুকে আসছে, কিন্তু যখন লেফট সাইডে বল গেছে সে ওই লাইনে যাইতে পারে নাই। তো এখানে অনেক কিছুই আসলে কোচের হয়তো বা ট্রেনিং করাইছে, মাঠে হয়তো করতে পারতেছে না। তো আমার কাছে মনে হয়েছে যে রাইট ব্যাক জায়গাটা গত ম্যাচে যে সাদ খেলছিল ওই জায়গাটা আমার কাছে কিছুটা মনে হয়েছে যে অনেক দুর্বল। যেহেতু তপু খেলছিল, সে তো স্টপার ব্যাক খেলে, রাইট ব্যাকও খেলে। ডিফেন্ডিং আমার মনে হয় যে কোচ ডিফেন্ডিং হিসেবে টিমটারে অবজার্ভ করছে, অপোনেন্ট টিমটাকে তারা কী খেলে। সো আমার মনে হয় যে এই জায়গাটা এরিয়াল বলে আমরা ডিফেন্ডাররা অর্গানাইজ হতে পারি নাই। এরিয়াল বলে ওরা চমৎকার, ওদের লম্বা স্ট্রাইকার, আমরা এই জায়গাটা অনেক দুর্বল। আমাদের যদি স্ট্রাইকার খেলছে রাকিব এবং পরে আলামিন খেললো, সো আমাদের এরিয়াল বলে আমাদের অনেক সমস্যা এবং আমাদের নাম্বার 9 হিসেবে ভালো স্ট্রাইকার আমাদের টিমে নাই। রাইট। আমরা একটু আজকের যে ম্যাচটা সেটার স্টার্টিং 11টা একটু দেখাতে চাই, সেটি যদি আমাদেরকে একটু দেখান ভালো হয়। আমরা আজকে যে ফরমেশনটা খেলছি ভাই বারবারই বলছেন, কিন্তু আজকে যে আমরা শুরু থেকে যেটি দেখছি যে কোচ অনেকটা 4-2-3-1 ফরমেশন মতো করে তিনি সাজিয়েছেন। যদিও ভাইও বলছিলেন যে, আলফাজ ভাই বলছিলেন যে এটি আসলে ক্লিয়ার না, আগের ম্যাচের চেয়ে এই ম্যাচের ফরমেশনটা চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে ফরমেশনটায় বাংলাদেশ দল খেললো, এই ফরমেশনটাকে আপনারা কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে এই ফরমেশনটা নিয়ে আমরা বলতে চাচ্ছি, এটা কি মানে ডিফেন্সিভ না অ্যাটাকিং ফরমেশন, সেটা একটু বলবেন। অ্যাট দ্য সেম টাইম এই ম্যাচে আমরা দেখেছি যে আগের ম্যাচে আমরা দেখেছিলাম ভুটানের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছিলাম যে সোহেল রানা গোল করেছিলেন। আবার তাজউদ্দিনের কথা ভাই বলছিলেন যে তাজউদ্দিনকে এই ম্যাচে আমরা মিস করেছি। সোহেল রানা আগের ম্যাচে যেহেতু গোল করেছিলেন, তার হয়তো একটু কনফিডেন্স লেভেল হাই থাকতো, তাকে আপনারা এই ম্যাচে মিস করেছেন কিনা? মূলত আপনি যদি দেখেন হামজা এবং হৃদয়, এখানে আমি যদি হইতাম তাহলে আমি লেফট ফুটার একটা খেলাইতাম, যদি হৃদয়ের জায়গা হইতো। এখানে আসে অটোমেটিকলি সোহেল এসে পড়ে। সো সোহেলও অভিজ্ঞ প্লেয়ার ছিল। আর মূলত হৃদয় হলো ডিফেন্সিভ মিডফিল্ড খেলে, বিল্ড আপ ফুটবল খেলে। বাট আপনি যদি দুইটা মিডফিল্ড খেলান তখন হামজা এবং হৃদয়, রানা, সোহেল রানা, একজন রাইট ফুটার একজন লেফট ফুটার, অ্যাডভান্টেজ। তাহলে আপনি ফাহমিদুলকে ইউজ করতে পারতেন। রাইট। তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে কিছুটা
তার হিসেবে কিভাবে করছে আমি জানি না, বাট আমি হইলে ওই জায়গাটা সোহেল খেলতো। আর কাজিম শাহর জায়গা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা অনেক দুর্বল, কারণ আপনি যখনই রাইট সাইডে বল নিয়ে আসবেন, সে তো উইং প্লেয়ার না, সে ডিফেন্ডিং করবে, বিল্ড আপ ফুটবল খেলবে। বাট এই জায়গাটাও অনেক, আমাদের এই জায়গাটা সমস্যা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম এমিলি ভাই আপনার কাছে জানতে চাই যে আমরা একটা মাত্র স্ট্রাইকার নিয়ে খেলেছি রাকিবকে, এছাড়া উপরে আমরা তিনজনকে হয়তো উইংয়ে কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু আমরা শুরুর দিকে সমিত সোমের কাছ থেকে যেটা পেয়েছিলাম যে বেশ কিছু ক্রস আমরা দেখেছি, থ্রু বল আমরা দেখেছি, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু আবার সমিত সোমকে একেবারে মাঠেই আমি সেভাবে দেখিনি, আপনারা মাঠে বসে খেলা দেখেছেন, হয়তো আরও বেটার কাছ থেকে দেখেছেন। সুতরাং আমরা যদি ধরেন সমিত সোম বা হামজার কাছ থেকে আমরা যে বলগুলো পাই, সেই বলগুলো ইউজ করার জন্য হয়তো সামনে আরও দুটো প্লেয়ার থাকলে হয়তো বা ভালো হতো। আপনার কাছে সেটি মনে হয় কিনা, রাকিব ছাড়া আরেকজন প্লেয়ারকে, দুই পাশে দুজন ফরওয়ার্ডকে রাখা যেত কিনা? না, টিম এটা যে আসলে ডিফেন্সিভ টিম বা অ্যাটাকিং টিম ইজ নট লাইক দ্যাট। 4-2-3-1 ফরমেশনে দেখেন কাজিম, শমিত এবং ফাহমিদুল, রাকিব, মানে গোল করার জন্য ফ্রন্ট লাইনে 5 জন প্লেয়ার এনাফ, বেশি প্লেয়ার লাগে না কিন্তু। হ্যাঁ, বাট আপনি কাজিম শাহকে যদি দেখেন, কাজিম শাহ তো পুরোপুরি মানে উইঙ্গারও না, হ্যাঁ না, সে বেসিক্যালি মিডফিল্ডারের প্লেয়ার। কাজিম শাহ কিন্তু ফার্স্ট হাফে একদম জিরো ছিল, মানে রাইট ফ্ল্যাঙ্ক থেকে সে কোনো কিছুই করতে পারছে না। ফাহমিদুল কিছু হলো যে ট্রাই করেছে, 1 বাই 1 বিট করেছে, চান্স ক্রিয়েট করেছে। এবং আপনি সমিত সোমের কথা বলেছেন, দেখেন ফার্স্ট হাফে সমিত যে কয়েকবার টাচ করেছে, ওই প্রত্যেকটা বলই কিন্তু অ্যাটাকে ক্রিয়েটিভিটি হয়েছে, হ্যাঁ, চান্স তৈরি হয়েছে। বাট আপনি যদি দেখেন যে অ্যাটাকিং থার্ডে আসলে যে 4-5 প্লেয়ার থাকবে, তার প্রত্যেকেরই কিন্তু মোবিলিটি থাকতে হবে, মুভমেন্ট থাকতে হবে। তো সেখানে কিন্তু আপনি দেখবেন যে কাজিম শাহর আসলে আমি কোনো ইনভলভমেন্টই পাইনি এই ম্যাচে। হ্যাঁ, আর আলফাজ ভাই যেটা বললো যে হৃদয় আসলে আমার কাছে মনে হয়েছে যে হৃদয় কোনো ফ্ল্যাঙ্কেই বল দিতে পারেনি, না ফাহমিদুলকে দিতে পারছে, না আপনার কাজিম শাহকে ইউজ করতে পেরেছে। এবং হোল্ডিং মিডফিল্ডার হিসাবে তার কিন্তু কিছু বল ডেলিভারি দেওয়ার কথা ছিল, বাট সেটা পারেনি। হামজা ট্রাই করেছে আসলে ফ্রন্ট লাইনের সাথে লিঙ্ক আপ করার জন্য, বাট বেসিক্যালি যে ফ্রন্ট লাইনে চান্স ক্রিয়েট হবে কখন, যখন রাকিব, ফাহমিদুল এবং কাজিম শাহর ভিতরে রোটেশন হবে, সেই রোটেশনটা কিন্তু ছিল না, যার কারণেই কিন্তু চান্সগুলি খুব কম তৈরি হয়েছে। আপনি যদি দেখেন অপোনেন্টের কথা যদি চিন্তা করেন, তাদের রোটেশন ছিল, তাদের ইসকান ফান্দি দেখবেন একা লোন স্ট্রাইকার খেলেছে, 2 জন স্ট্রাইকার খেলেছে, ম্যাক্সিমাম টাইম কিন্তু সেই ছিল। এবং সে কিন্তু কি করেছে, 2 সেন্টার ব্যাকের মাঝখানে সবসময় বলগুলি হোল্ড করার চেষ্টা করেছে, ওখানে রোটেশন করার চেষ্টা করেছে একাই, যেটা আমাদের ফ্রন্ট লাইনে ছিল না, যার কারণেই কিন্তু দেখবেন ফার্স্ট হাফে ক্লিয়ার তেমন কোনো চান্স আমরা তৈরি করতে পারিনি। এবং রাকিব যেটা হয়েছে যে রাকিব তো বেসিক্যালি রাইট উইংয়ের প্লেয়ার, হ্যাঁ, ওই স্পেস নিয়ে খেলতে পছন্দ করে, সবসময় 2 জন সেন্টার ব্যাক তাকে ব্লক করে রাখে, সেও আসলে ওইভাবে মানে ওইটাতে সে হেভিচুয়েট না। হ্যাঁ, ক্লাব ফুটবলটা তো সে তো রাইট ফ্ল্যাঙ্ক থেকে গেলে সামনে স্পেস থাকবে, স্পিডে বল নিয়ে ক্রস করবে, আইদার ট্রাই করবে। বাট যেটা হয়েছে যে তারপরও রাকিব চেষ্টা করেছে, এবং সেকেন্ড হাফে আমার কাছে মনে হয়েছে যে গোলটা করেছে, মুভমেন্টটাও দারুণ ছিল। বাট প্রথম ভুল ছিল যে কাজিম শাহকে আপনি এখানে কোনোভাবে স্টার্ট করাতে পারেন না রাইট সাইড থেকে। সো ওই ঘুরে ফিরে কোচের কথাই বলতে হয়, আমি আসলে বুঝতে পারি না যে সে কাজিম শাহকে কোনভাবে সে এখানে ইউজ করলো। এবং এখানে কিন্তু সাইড লাইনে কিন্তু আপনার প্লেয়ার ছিল, ওই পজিশনে আরও প্লেয়ার ছিল, কোয়ালিটি প্লেয়ার ছিল, তাদেরকে স্পিডি প্লেয়ার লাগবে আপনার উইংয়ে যারা খেলবে। 4-2-3-1 দ্যাট মিনস 2 উইং কিন্তু স্ট্রাইকার হয়ে যাবে রাকিবের সাথে, হ্যাঁ, যেটা ফাহমিদুল ট্রাই করেছে, বাট কাজিম শাহ কিন্তু এটা করতে পারেনি। অ্যাট দ্য সেম টাইম হামজার সাথে হৃদয়ের কমিউনিকেশন তেমন একটা ভালো ছিল না, হৃদয় তেমন কিছু না। অ্যাজ এ হোল্ডিং মিডফিল্ডার আমার কাছে মনে হয়েছে যে ডিফেন্সিভের রোলটাতেই বেশি ছিল, মাঝে মাঝে কিন্তু আপনাকে অ্যাটাকেও পার্টিসিপেট করতে হবে। সামিত সোম অনেক সময় আমি দেখেছি যে ফ্রি স্পেসে বল চেয়েছে, বাট কেউ দিতে পারেনি, এবং যতবারই আপনি তাকে বল দিয়েছেন ততবারই কিন্তু ডেঞ্জার হয়েছে। এবং সেকেন্ড হাফে কিন্তু সামিত সোমকে আমরা ইউজ করতে পারিনি, এবং সেও কিন্তু সেকেন্ড হাফে আমার কাছে মনে হয়েছে যে একদমই সে আউট অফ প্লে ছিল। রাইট, তাকে সেভাবে মাঠে সেকেন্ড হাফে আর খুঁজে পাওয়াই যায়নি। তবে সেকেন্ড হাফে কিন্তু বাংলাদেশ দল অনেকগুলো অ্যাটাক করেছে, অনেকগুলো সুযোগ পেয়েছে, অনেকগুলো কর্নারও পেয়েছে। এইটা ওভারঅল পৃথিবীর সব ফুটবলে আপনি যখন ম্যাচ হারতে থাকবেন, তখন আপনি অল আউট খেলবেন, আপনি অ্যাটাক হবে, আপনি কর্নার পাবেন, সেট পিস পাবেন, বাট আপনাকে কুল থাকতে হবে। আপনি দেখেন 10টা কর্নার পেয়েছি সেকেন্ড হাফে, একটা কর্নারও কিন্তু আমরা কিন্তু টাইম নিই না, খুব কুইক হারি করতে গিয়ে কিন্তু আমরা ওইভাবে কিন্তু চান্স তৈরি করতে পারি। বাট প্ল্যানিং টেক টাইম, যেহেতু আপনি 2-1-এ আসেন আর একটা গোল দিলে 2-2 হবে, আপনার কাছে সময় আছে, আপনি সেট পিস যেগুলি মারছে আপনি মোরসালিন, কোনো কোয়ালিটি নেই, হ্যাঁ, ফার্স্ট নিয়ার পোস্ট পর্যন্ত বল যাচ্ছিল না। ওখানে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে ওই জিনিসগুলি আসলে অ্যাবসেন্ট ছিল। ভাই আপনাদের কাছে আবারও ফিরবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ এবং জাহিদ হাসান এমিলি। ভাই আপনাদের কাছে আবারও ফিরছি।
এমিলি ভাই যেটা বলছিলেন, আমরাও সবসময় আসলে বাংলাদেশ দলের মিসগুলো নিয়ে কথা বলি, বাংলাদেশ দলে ফিনিশিংয়ের সমস্যা অনেক বছর ধরে এটা নিয়ে কথা হচ্ছে, স্টিল আমরা আসলে এটা সমাধানটা খুঁজে পাইনি। এটা সমাধানটা আসলে কি? আসলে এখানে তো মিসদের খেলাটা পার্ট, হ্যাঁ, তো এটাকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা হবেই, বাট আমাদের সিস্টেম অনুযায়ী যেটা খেলা, ওই সিস্টেমে তো আমরা যেতে পারছি না বিকজ অফ খেলোয়াড়, প্লেয়ার নাই। সো আমাদের দেশে যেই জায়গাটা প্লেয়ার দরকার, আমরা আসলে ওই জায়গাটা এখনও প্লেয়ার আনতে পারছি না, হচ্ছে না কেন, সেটার দিকে আসলে সবার চিন্তা করা উচিত, যে দেখা উচিত যে আমাদের দেশের স্ট্রাইকার সংকট মূলত। তো একটা স্ট্রাইকার আসলে টিমের অনেক কিছুই রেজাল্টের অনেক ভূমিকা রাখে। তো আমার মনে হয় এই জায়গাটা আমরা অনেক দুর্বল। আমাদের ভালো উইঙ্গার আছে, ভালো মিডফিল্ডার আছে, বল সাপ্লাই দিতে পারে, বাট বলটা কাকে দিবে, আমরা এই জায়গাটায় পিছিয়ে আছি ডিফেন্স। এবং আমরা ফুটবল খেলায় কিন্তু স্ট্রাইকারের যে ভূমিকাটা সেটা হচ্ছে গিয়ে, আপনি উপরে যদি যখন বল হোল্ড করতে পারবেন, তখন আপনার টিমের প্লেয়াররা রেস্ট পাবে, জয়েন করতে পারবে অ্যাটাকিংয়ে। সো আমরা ওই জায়গাটা আসলে এখনও পৌঁছতে পারিনি আমাদের ফুটবলে। সো এই জায়গাটা আমরা অনেক দুর্বলে আছি। এই জায়গাটা যখন উন্নতি হবে, আমার মনে হয় যে যদি খেলোয়াড় বেরিয়ে আসে, আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল টিম আরও ভালো উন্নত করবে। এবং ফিনিশিংয়ে বাংলাদেশের যে ব্যর্থতা, সেটা আজকে আরও একবার দেখা গেল, এবং সে কারণে বাংলাদেশ পয়েন্টও হারালো। কিন্তু আমরা সবসময় ফিনিশিংয়ের কথা বলি, বাট ডিফেন্সের কথা কিন্তু সেভাবে আলোচনায় আসে না, সেভাবে আলাপ হয় না। আজকে আমরা যে দুটো গোল হজম করতে হয়েছে, আমাদের দুটো গোলেই কিন্তু ডিফেন্ডারদের ব্যর্থতা ছিল। বিশেষ করে প্রথম গোলটাতে তো গোলকিপারের ব্যর্থতা ছিল। আমরা দেখেছি তিনি পাঞ্চ করতে চেয়েছেন, কিন্তু বল ডি বক্সের মধ্যেই ছিল এবং ওদেরই একজনের কাছে গেল, তারা সেখান থেকে খুব সহজে গোলটা করলো। আমি মিতুল মারমার ওই সময় আসলে ওখানে ছুটে যাওয়ার কারণটাও মানে কারণটা আমি জানি না, কারণ ডি বক্সের মধ্যেই তাদের 3-4টা প্লেয়ার, আমাদের কেউই নাই। উনি যখন পাঞ্চ করতে গেলেন, বলটা ওদের কাছেই থাকলো, এরপর পুরো গোল পোস্ট ফাঁকা, তাদের আরেকজন হচ্ছে শুট করে গোল করলো। মানে এই প্রথম গোলটা নিয়ে একটু জানতে চাই যে আমাদের আসলে ওই জায়গাটাতে এরকম হজবরল হয়ে যাওয়ার কারণটা কি? না দেখেন, পাঞ্চ সে তো বল রিচ করতে পেরেছে, এমন না যে সে ওখানে ফ্লাইট মিস করেছে বা বল পায়নি, সে কিন্তু বল পেয়েছে। হ্যাঁ, এবং আপনি যখন গোলকিপার 6 ইয়ার্ড বক্সের ভিতরে পাবেন বা তার আশেপাশে পাবেন, গোলকিপার কিন্তু এটা পাঞ্চ করে একদম মানে ডি বক্সের বাইরে ফেলতে হবে। এবং দুইটা গোলই দেখেন, দুইটা গোলই কিন্তু সে পাঞ্চ করছে, ওখান থেকেই কিন্তু গোল হয়েছে। সেকেন্ড গোলে কিন্তু অলমোস্ট সেম, ইসকান ফান্দির কাছে সে বল দিয়ে দিয়েছে এবং ওখানে ডিফেন্ডাররা ছিল। গোল আসলে এইভাবে, বাট এখানে কনসেন্ট্রেট থাকতে হবে আসলে ওই পাঞ্চ করার পরে মোমেন্টটা কি হয়েছে। দেখেন স্টুয়ার্ট ইয়ং যে গোলটা করেছে, হ্যাঁ, একদম ফ্রি দাঁড়িয়েছিল এবং আমার কাছে মনে হয় যে আমাদের ডিফেন্ডাররা তাকে অনেক টাইম দিয়েছে। সে মানে পুশ করেছে, পরে সে হামজা ট্রাই করেছে গোল লাইন জায়গা থেকে ক্লিয়ারেন্স করার জন্য, বাট সেটা এনাফ সময় ছিল না। বাট আমাদের ওই পাঞ্চ করার পর ওখান থেকে যখন বলটা আসে, ওই 2 বা 1 সেকেন্ড যেটাই সময় লাগুক, ওই সময়টা কিন্তু আমাদের ডিফেন্ডার অর্গানাইজ হতে পারেনি। এবং স্টুয়ার্ট ইয়ং যে গোলটা করেছে, সে একদম ফ্রি জায়গায় দাঁড়িয়েছিল। এবং সেকেন্ড গোলটাও যখন দেখেন, আপনি দূর থেকে যখন লং রেঞ্জ শুট হয়েছে, আপনার মিতুল মারা যখন পাঞ্চ করেছে, ইসকান ফান্দির কাছে বল এসেছে, টাইম নিয়েছে প্রায় 2-3 সেকেন্ড। আমাদের ডিফেন্ডাররা কোথায় ছিল? আমার মনে হয় এর চেয়েও বেশি সময় পেয়েছে, এবং আমি দেখেছি যে সে সময় হচ্ছে সাদউদ্দিন তার পাশেই ছিল, কিন্তু সে হাঁটছিল, জাস্ট তাকায় ছিল। রাইট, এটাই আর কি। মানে এখানে আসলে ডিফেন্ডারদের কনসেন্ট্রেট এবং আমার কাছে মনে হয় গোলকিপারের মানে তার পজিশন সব কিছু মিলেই তো আপনি মিস্টেক করবেন দেখেই তো আসলে গোল হবে। তো এই মিস্টেকগুলি আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচে, হোম ম্যাচে আপনার এটা অপোনেন্ট যখন সিঙ্গাপুর, তখন কিন্তু তারা এই সুযোগগুলি দিবে না। আপনি দেখেন লাস্ট ম্যাচ ভুটানের কথা বলতে হয়, ভুটানও কিন্তু সুযোগ পেয়েছিল সেকেন্ড হাফের শেষের দিকে। মিতুল মার্মা ভালো একটা সেভ করেছে এবং হেডে কিন্তু তারা একটা ইজি চান্স পেয়েছিল, ওরা গোল করতে পারেনি। ওরা গোল করতে পারেনি দেখে ম্যাচটা 2-0 গোলে হারছেন আপনারা। ওরা হ্যাঁ, আমরা জিতছি। আর আপনি আজকে সিঙ্গাপুর গোল করে দিয়েছে, আপনি ম্যাচ হেরে গিয়েছেন। সুতরাং মিস্টেক আপনার কখন কোন জায়গায় করবেন সেটা কিন্তু ম্যাচের মোমেন্টামই তৈরি হবে, বাট ওই মিস্টেকগুলি করা যাবে না। এবং এটা আমার কাছে মনে হয় যে আমাদের ডিফেন্ডারদের ল্যাক অফ কনসেন্ট্রেট ছিল তারা। এবং গোলকিপারের পাঞ্চের ব্যাপারটাও আমার, গোলকিপার যখন ফিক্সড করবে, সে দেখতেছে যে স্ট্রাইকের ওখানে লোন দাঁড়িয়েছে, ওখানেই দিয়েছে এবং সামনে তো ডিফেন্ডাররা ছিল। তো ভুল তো আসলে খেলার যেগুলি হয় সেগুলি পরবর্তীতে রিকভার করবেন, বাট ওভারঅল যদি ম্যাচে দেখেন, আপনি দেখেন একজন প্লেয়ারের কথা বলতে হয়, আপনার সিঙ্গাপুরের ক্যাপ্টেন হারিস সারুন, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি হোল্ডিং মিডফিল্ডারে খেলছে, কত বল সে ডিফেন্ডার মানে তাদের সেন্টার ব্যাকদের কাছ থেকে নিয়ে দুই পাশে ফ্রিকোয়েন্টলি কিন্তু ফ্লাঙ্কে ফেলেছে, বাট আমাদের কিন্তু ওইটা ছিল না। দেখেন আপনি হৃদয় বলেন, হামজা চেষ্টা করেছে মোর অ্যাটাকিং খেলার জন্য, বাট হৃদয়ের জায়গায় যদি এরকম একজন ক্লেভার প্লেয়ার থাকতো লাইক হারিস হারুন, ওদের ক্যাপ্টেন, যে ফ্রিকোয়েন্টলি দুই সাইডে ফ্লাঙ্কে বল দিবে,
অ্যাটাকগুলি বিল্ড আপ করবে, ওই খেলাটা কিন্তু আমাদের ছিল না, যার কারণেই কিন্তু দেখবেন যে আমাদের অ্যাটাকগুলি প্রপার হয়নি। এবং আপনি যখন ইসকান ফান্দির মতো স্ট্রাইকার থাকবে, মানে স্ট্রাইকার থাকবে, তখন ও কী করছে, বল হোল্ড করছে, তাদের টিমমেটদেরকে সে অ্যালাউ করছে অ্যাটাকে যাওয়ার জন্য, দেন কিন্তু তারা অ্যাটাক বিল্ড আপ করছে। তো আমরা কিন্তু আবার ওইগুলি অ্যাবসেন্ট ছিল। তো আপনার যে কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটির উপরে কিন্তু আপনি বেস করে আপনার অ্যাটাকগুলি সাজাতে হবে। সুতরাং আপনার যেহেতু অনেক উইং আছে স্পিডি, আপনি সেখানে কি করলেন, কাজিম শাহকে উইং স্ট্রাইকার হিসেবে ইউজ করলেন, বাট কার্যকরিতা কিছু হলো না। ফামিদুল চেষ্টা করেছে, বাট রাকিবকে যদি আপনি তার অ্যাজ ইউজুয়াল যে প্লেস ওখানে স্টার্ট করেন, আপনি যদি শাহরিয়ার ইমনকেও যদি নাম্বার 9 পজিশন ইউজ করতেন, আমার মনে হয় যে চান্সগুলি আরও বেটার হতো। হ্যাঁ, চান্সগুলি বেটার হতো। এবং শাহরিয়ার ইমন দেখবেন যে সেকেন্ড হাফে নেমে কিন্তু অনেক চান্স ক্রিয়েট করেছে, 1 বাই 1 বিট করেছে, অনেক কর্নার নিয়েছে, ওইখানে অনেক ক্রিয়েটিভিটি করার কিন্তু চেষ্টা করেছে, যেটা ফার্স্ট হাফে একদমই অ্যাবসেন্ট ছিল। রাইট, কোয়ালিটির কথাও বলছিলেন এট দ্য সেম টাইম। আলফাজের কাছে জানতে চাইবো যে আমাদের ডিফেন্সের কোয়ালিটিটা আসলে কি, যে 4 জন খেললেন তাদের কোয়ালিটিটা কি ইন্টারন্যাশনাল মানে স্ট্যান্ডার্ডের কিনা, বা তাদেরকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে কিনা, ওভারঅল টিমের মানে আমাদের ডিফেন্স লাইনটা সম্পর্কে জানতে চাই, তাদের কোয়ালিটি সম্পর্কে জানতে চাই। কোয়ালিটি যদি দেখেন, আপনার সিঙ্গাপুরের 4টা ডিফেন্স কীভাবে খেললো, ওদের ধরা বল ধরে খেলা, আমাদের ডিফেন্ডারের বল ধরে খেলা, অনেকটা ডিফারেন্স বোঝাই যায় খেলার ভিতরে। এবং ওদের স্পিড, ডিফেন্ডারের স্পিড রাকিব একটাও বিট করতে পারেনি, ফাহমিদুল একটা বিট করতে পারেনি স্পিডে। সো আসলে আমাদের ডিফেন্সের এইখানে একটু, যেমন তারেক গাজী আমার কাছে মনে হয়েছে সে পুরোপুরি ফিট না, এবং তপু বর্মন বল ধরে খেলতে পারে না। আজকে অনেকগুলো বল লং পাস করছে, কিন্তু কারেক্ট কোনো অ্যাকুরেসি নাই। সো এইখানে আমরা বল ডিফেন্ডার আমার হিসাবে বাংলাদেশ মানে টোটাল ফুটবলে যে স্টপার ব্যাক 2 জন খেলে, তারাই হলো মেন টিমের মিডফিল্ডার। আমি যেটা হিসাব করি, এরা যদি বল সাপ্লাই দিতে পারে, এরিয়াল বল, লং বল কারেক্ট দিতে পারে, তাহলে টিমের অ্যাটাকটা অনেক সুন্দর হয় মিডফিল্ডের চাইতে। তো আমাদের এখানে কোয়ালিটিটা অনেক তাদের সাথে বোঝাই গেছে, খেলার পার্থক্যটা। আরেকটা জিনিস হচ্ছে, ডিফেন্ডাররা আসলে 2টা গোলই আমরা হজম করলাম। ডিফেন্ডাররা স্ট্যান্ডিং, ফরওয়ার্ড যাইতে হবে, সামনের দিকে যাইতে হবে। আপনি যখনই ফরওয়ার্ড বল পাবেন তখন তাকে ক্লোজ করতে হবে। তো আমরা 2টা বলই দাঁড়ায় ছিলাম। সো এইখানে ডিফেন্ডারের একটা বিশাল ফল্ট। আপনি যখনই স্ট্রাইকার আমরা খেলি, তখন আমি যদি বল সামনের দিকে যাইতে পারি, তাহলে তো সহজেই হয়ে যাবে। আপনি ডিফেন্ডারে যখন আমাকে ক্লোজ করবেন, কুইক ক্লোজ করতে পারবেন, তাইলেই কিন্তু আমি আর কিছু করতে পারবো না। সো এইখানে কিছুটা ডিফেন্ডার অর্গানাইজ আমার কাছে মনে হয় অনেক সমস্যা ছিল, এবং এগুলো আসলে কাটায় উঠতে হবে। আলফাজ, আপনি তো কোচ, ক্লাবে আপনি এবার মোহামেডানকে চ্যাম্পিয়নও করেছেন। ধরেন আপনি বাংলাদেশ টিমের কোচ, আজকে যে খেলাটা হলো এটার পরে ড্রেসিং রুমে আপনি প্লেয়ারদেরকে কি বলতেন? ওভারঅল আমি যেটা বলবো যে প্লেয়াররা গোল খাওয়ার পরে যেভাবে খেলা শুরু করেছিল, যেভাবে চেষ্টা করেছে, আসলে এটা তাদেরকে প্রশংসা করার মতো। বাট আসলে শেষ সময়ে করলে তো হবে না, প্রথম থেকেই সবার চেষ্টা করতে হবে। আসলে এখানে আসলে আমার কাছেও মনে হয়েছে যে অনেক দিন পরে বাংলাদেশের দর্শকদের, উচ্চপড়া দর্শক, দেশের মাটিতে খেলাটা আসলে আন্ডার প্রেশার। আমার মনে হয় যে এখানে প্লেয়াররা হয়তো স্টার্টিংটা ওইভাবে শুরু করতে পারে নাই, এবং এই প্রেশারটা আসলে নেওয়াটা খুবই কঠিন। এই দেশের মাটিতে খেলা, বিদেশের মাটিতে খেলতে গেলে তখন মন উজাড় করে খেলা যায়, কিন্তু আমরা আসলে অভ্যস্ত না এখনকার প্লেয়াররা যে এত দর্শকের মাঝে ফুটবল খেলা। সো আমার মনে হয় যে এখানেও কিছুটা প্লেয়ারদের ঘাটতি ছিল, যে এত প্রেশারের, এত দর্শকের মাঝে আমরা কি খেলি, কিভাবে খেলি। তো এখানে মনে হয় যে আস্তে আস্তে হ্যাবিচুয়েট হবে ভবিষ্যতে। আর এই দর্শকরা যদি আমাদের দেশের আজকে যারা ফুটবল খেললো, আসলে আমাদের দেশের মানুষ অনেক আবেগপ্রবণ, ভালো খেললে সবাই মাথা উঠে নাচে, এবং যখন সে খারাপ খেলে সবাই বিমুখী হয়। তো আমার মনে হয় যে এখানে বিমুখী হওয়ার কোনো কারণ নাই। আমরা নতুনভাবে শুরু করেছি বাংলাদেশ টিম, সারা বাংলাদেশের মানুষ আমাদের এই টিমটিকে নিয়ে আশা করছে। তো আমরা আসলে অপেক্ষায় থাকি, তাদেরকে সুযোগ দেই, কারণ একদিনই তো ফুটবল খেলা শেষ না। আজকের হারলাম আপনি ভুলে গেলে তো হবে না, তারা দেশের জন্য আপ্রাণ চেষ্টা করছে। সো ভবিষ্যতে আমার মনে হয় যদি সব দিকে আমরা ভালো এগিয়ে যেতে পারি, পজিটিভভাবে এগিয়ে যেতে পারি, ভবিষ্যতে অবশ্যই আমাদের টিম ভালো করবে। রাইট, আমরা আপনাদের দুজনের কাছে আরও একবার ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিয়ে আসি। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে যথারীতি আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ এবং জাহিদ হাসান এমিলি। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আলফাজ ভাই যেটা বলছিলেন তার সূত্র ধরেই বলতে চাই যে হেভি ক্রাউড, একদম জ্যাম প্যাকড একটা স্টেডিয়াম, মানুষের ব্যাপক সমর্থন, এইটাকে আলফাজ ভাই বলছেন চাপ হিসেবে। এমিল ভাই আপনার কাছে জানতে চাই, এটা কি আসলে চাপ নাকি এটা হচ্ছে তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করার কথা ছিল? দেখেন, এই ধরনের ম্যাচ কিন্তু একজন প্লেয়ারের কেরিয়ারে খুব বেশি আসবে না। হ্যাঁ, ঘরোয়া ফুটবল দর্শক ছাড়া খেলে, হ্যাঁ 8-9 মাস ঘরোয়া ফুটবল, ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা কয়টা খেলি? আর ইন্টারন্যাশনাল ম্যাচে এরকম আর হাইপ কয়টা ম্যাচে তৈরি হয়? এখন হয়েছে বিকজ হামজা এখানে আসছে, সমিত সোম আসছে, ফাহমিদুল আসছে, যার কারণে কিন্তু একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে আমাদের দলটা স্ট্রং হয়েছে, আমরা হয়তো এশিয়া কাপে খেলতে পারবো, এরকম একটা কিন্তু সবার ভিতরে আলোচনা। যার কারণে কিন্তু এই ম্যাচটা ঘিরে কিন্তু সারা বাংলাদেশ না, আমার কাছে মনে হয় এশিয়াতে, সাউথ এশিয়াতে সব জায়গায় কিন্তু এই ম্যাচটা নিয়ে কিন্তু অন্যরকম একটা আলোচনা ছিল। এবং হামজার ইনক্লুশনের পরে সবাই হয়তো চিন্তা করেছে যে বাংলাদেশ এখন একটা স্ট্রং জাতীয় দল, এবং ইন্ডিয়ার সাথে কিন্তু সেটা করেছে, ভুটানের সাথে করেছে। বাট আজকে কিন্তু এক্সপেকটেশনটা ওরকমই ছিল। আপনি যেটা বলেছেন যে চাপ, এটা প্লেয়ারদের মানসিকতার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে এটাকে চাপ নিয়ে মাঠে আপনি পারফরমেন্স করতে পারবেন, নাকি আপনি প্রেশার নিয়ে আপনি আপনার পারফরমেন্সের 50% দিতে পারবেন, 50% প্রেশারেই শেষ হয়ে যাবেন। ইটস ডিপেন্ড অন প্লেয়ারদের মেন্টালিটি। ইটস মাই এক্সপিরিয়েন্স। আমার কাছে যদি বলেন, আমি এই অ্যাটমসফিয়ারে হয়তো 2-3টা সারা সিজনে ম্যাচ খেলেছি। হয়তো আপনি জানেন যে সুপার কাপের ফাইনাল খেলেছি, এরকমের দর্শক ছিল, বা যখন মোহামেডান আবাহনী ম্যাচ হতো এরকমের হাইপ থাকতো, বাট এত বেশি হাইপ না, বাট এরকমের হাইপের ম্যাচ কিন্তু আমরা খেলেছি। হ্যাঁ, আলফাজ বেরা যেমন যখন সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে 2003, অলমোস্ট সেম হাইপ ছিল। হ্যাঁ, তো এই প্রেশারটা যদি আপনার প্লেয়াররা না নিতে পারে, দেন তো আপনি পারফর্ম করতে পারবেন না। এটা ডিপেন্ড করে যে প্লেয়ার আসলে কে কোনভাবে নিয়েছে। হ্যাঁ, কারণ আপনি যদি প্রেশার না নিতে পারেন, তখন আপনার জাতীয় দলে খেলার কোনো রাইট নেই। কারণ এটা তো ফুটবল ম্যাচ, এন্টারটেনিং ম্যাচ, আপনি দেশের জন্য খেলবেন, আপনি ম্যাচটা এনজয় করবেন, মাঠে আপনি পারফরমেন্স শো করবেন, সারা বাংলাদেশের মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর সেটাকে যদি আপনি প্রেশার নিয়ে যদি আপনার পারফরমেন্সের কাটতে পারে, যেটা হয়েছে যে আমরা ম্যাচটা এন্ড অফ দ্য ম্যাচ হেরে গিয়েছি, বাট ম্যাচ শুরুর আগে কিন্তু আমরা সবাই আলোচনা করেছিলাম যে ম্যাচটা বাংলা জিতবে, অ্যাটলিস্ট হারবে না। এরকমই কিন্তু হাইপ ম্যাচের আগে আমরা সবাই প্রেডিকশন করেছিলাম, রাইট? তো সেইখান থেকে দেখেন, কিছু প্লেয়ার তো অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে প্রেশারে ছিল, এবং কিছু কিছু জায়গায় তারা মিস্টেক করতো। তবু বর্মন লং বল দিতে গিয়ে কিন্তু অপোনেন্টের পায়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটা তো প্রেশার থেকেই হয়েছে। আরও অনেকেই, কাজিম শাহ রাইট ফ্ল্যাঙ্ক থেকে ক্রসের অপশন পেয়েছে, ক্রস করতে পারছে না, বিকজ প্রেশারের স্ট্রেংথ কাজ। আপনি যখন প্রেশার থাকবে, যেহেতু আমরা দুজনই মানে প্লেয়ার, আমরা জানি প্রেশার থাকলে আপনার মাসেল কাজ করবে কম, হ্যাঁ, স্ট্রেংথ কাজ করবে কম, ব্রেন কাজ করবে না। সুতরাং সেখানে কিন্তু এটা হয়নি যে তা না। হামজা তো ফ্রিকুয়েন্টলি কিন্তু সে তার খেলা, বিকজ তার এই প্রেশার নেওয়ার অভ্যাস আছে। তো প্রফেশনাল প্লেয়ার এই ধরনের প্রেশার নিতে হবে। এবং এটা আমি যে বললাম, এত দর্শক, এত মানুষ, আমরা এক্সপেকটেশন করছি আপনি ম্যাচটা এনজয় করেন। সারা পৃথিবীতে এটাই হয়, বড় বড় ম্যাচগুলিতে দেখবেন বড় প্লেয়ার বা সব প্লেয়ারাই কিন্তু ম্যাচটা এনজয় করে। হ্যাঁ, এন্ড অফ দ্য ম্যাচ আপনার রেজাল্ট, আপনি হারবেন আর জিতবেন, বাট আপনি আপনার পারফরমেন্স শো করে যান। হ্যাঁ, তো আমরা যে গোলগুলি কনসেপ্ট করেছি, এটা প্রেশার ঠিকই হয়েছে। দেখেন, ওখান থেকে পাঞ্চ করার পরে আমরা সময় পেয়েছি, বাট অর্গানাইজ হতে পারিনি। সেকেন্ড গোলটা দেখেন, সেম আলফাজের যেটা বলছে, বিকজ দে হ্যাভ প্রেশার। হ্যাঁ, আপনি প্রেশার না থাকলে আপনি স্লাইডিং ট্যাকল করে বল ক্লিয়ার করে দেন, যেটা হয় আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা ওভারকাম করতে হবে, এবং এই ধরনের মানসিকতা থেকে বেরোয় আসতে হবে। কারণ আমাদের এখন টিমের একটা স্ট্রেংথ হয়েছে। আপনার যখন মিডফিল্ড ব্যাটেলতং অনেক স্ট্রং, সমিত সোম, তারপরে আপনার হামজা চৌধুরী, ফাহমিদুল, তারপরে হলো আপনার হৃদয়, তখন আপনার কিন্তু অ্যাপ্রোচ অন্যরকম থাকা উচিত ছিল। হ্যাঁ, ওই আলফাজ ভাই আবার বলি, তাদের সেন্টার ব্যাকরা দেখেন, সারা পৃথিবীতে যে দুজন সেন্টার ব্যাক থাকে, তারা এটা একটা বিল্ড আপ করে। হ্যাঁ, দেখবেন যে দুজনের ভিতরে পাস খেলে, দেখতেই সুন্দর লাগে। আর আমাদের এখানে দেখবেন যে যখন পাস খেলে, আমার মনে হয় যে বল রিসিভের সাথে সাথে মনে হয় যেন অপোনেন্টের স্ট্রাইকার নিয়ে গেল, বিকজ ফার্স্ট টাচই ভালো না। সো এখন সেন্টার ব্যাকদের কিন্তু সারা পৃথিবীতে তারা একদম হাই আপ করে মিডফিল্ডে এসে দুজনে পাস করে বল ডেলিভারি করে, বাট আমাদের ভিতরে ছিল না। তবু বর্মন চেষ্টা করেছে, প্রত্যেকটা পাসে কিন্তু মিস হয়েছে, আমাদের প্লেয়ারের কাছে আসেনি। সুতরাং আমার কাছে মনে হয় যে স্টিল উই হ্যাভ এ চান্স, আমাদের অনেক সুযোগ আছে, টিমটা নতুন। বাট এন্ড অফ দ্য ডে আমি সবসময় একটা কথা বলি, ইন্টারন্যাশনাল ম্যাচের ওই হাইপগুলো নেয়ার, ওই প্রেসারগুলো নেয়ার মতো সক্ষমতা দরকার, এবং কোচের এখানে আসলে টিমটাকে অর্গানাইজ করার পিছনে একটা বারবারই কোচের কথা বলছেন এমিলি ভাই। আমি একটু, এখানে একজন কোচ বসে আছে, এক মিনিট, আপনি এখানে একজন কোচ বসে আছে, সে কোন টিমকে নিয়ে চ্যাম্পিয়ন করিয়েছে। হ্যাঁ, দ্যাটস এ কোচের, আপনার ওইটা হলো কোচের
মানে আপনার প্রাউডের জায়গা যে কোন টিমকে নিয়ে চ্যাম্পিয়ন। বেটার টিম কিন্তু এবছর মোহামেডানের বাইরেও ছিল, মোহামেডান কিন্তু এবছর চ্যাম্পিয়ন টিম না। রাইট হ্যাঁ, রাইট তো তারাও কিন্তু এর থেকে ডাবল পেমেন্ট দিয়েছে, আপনার ফ্যাসিলিটিস দিয়েছে, বড় টিম করেছে, ভালো টিম করেছে, রাইট। বিকজ ওই প্লেয়ারদেরকে অর্গানাইজ করাটা এটা কিন্তু কোচের কাজ, এটা আপনি আমি করতে পারবো না। হ্যাঁ, কৌশল সাজানো অনেক কিছুই কোচের, অনেক কিছু আছে কোচ অনেক মাঠের বড় বাইরে একটা থেকে ব্যাপার। অনেক কিছু। আর্জেন্টিনার কথা টানতে হয়, আর্জেন্টিনার কিন্তু এর আগে অনেক ভালো স্কোয়াড ছিল, বাট স্কোয়াডে আসার পরে হ্যাঁ 80টা ম্যাচ খেলছে, আপনার 70টা ম্যাচে জিতছে, চিন্তা করা যায় আপনি। তো কোচ ইটস এ বিগ ফ্যাক্ট, আদারওয়াইজ কার্লো আঞ্চলিককে আপনার ব্রাজিল দলের কোচ বানাতো না। হ্যাঁ, তারা কিন্তু সব যে কয়বার ওয়ার্ল্ড কাপ জিতছে সবসময় তাদের লোকাল কোচ দিয়ে দিচ্ছে। এখন না পারতে কিন্তু তারা কি করেছে, বাইরে থেকে তাদের কোচ নিতে হয়েছে। সো কোচ ইজ বিগ ফ্যাক্ট। তো আমি এখনো বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যে টিমের যে স্ট্রেংথ আছে কোচের ব্যাপারে যেন বিবেচনা করা হয়। রাইট, আপনি যে কোচের কথা বারবারই বলছেন, আমরা সেই কোচ আজকে ম্যাচ শেষে কি বলেছেন সেটা একটু দেখে নিতে চাই। I understand that all of us have very high expectations and it's disappointing, but it's a good performance. Probably we need to be a little bit more aggressive in those situations to clear. But again, can happen. They have good attacking players. They have good quality in there, so it's something that can happen. It's a very tight match between two teams of very similar level, and it's been football. More difficult to manage than the match in India, because India was higher, we are better attacking the space, Singapore was not giving us space, they were very compact inside. That is usually where we find Hamza, you can find Summit. So in that situation, it's not about Hamza, is that it's much more difficult to manage that kind of game. So that's why maybe in attack especially, it's been more difficult for our main players to perform or to highlight more. But I think Hamza and anyone has been very energetic. He has been leading inside. He has tried his best, and again, it can happen to play against a good team like Singapore and end up losing the match. Summit, I think, has been good. Probably have struggled a little bit in the first half, as all the team in adjusting the pressure. But once we have readjusted, I think he has done well. Good actions in the last third, good last passes. I think it's a good debut. কোচের কথা আমরা শুনছিলাম। কোচ যেটি বলছিলেন যে সিঙ্গাপুরকে তিনি সমীহ করছিলেন, সিঙ্গাপুর আমাদের যে এগিয়ে থাকার দল, তাদেরকে সমীহ করারই কথা। অ্যাট দ্য সেম টাইম কোচ মনে করছিলেন যে বাংলাদেশ দলের আরেকটু বেশি অ্যাগ্রেসিভ খেলা উচিত ছিল। বাংলাদেশ কি অ্যাগ্রেশন দেখাতে পেরেছে মাঠে, নাকি কোচ যেটা বলছেন যে আমাদের আরও বেশি অ্যাগ্রেসিভ খেলতে হবে, কিন্তু সেই অ্যাগ্রেশনটাকে আপনি মাঠে দেখেছেন কিনা? সেই কোচের টেকনিক অনুযায়ী কোচ যেই প্ল্যান করেছিলেন সেই প্ল্যানে কি অ্যাগ্রেশন ছিল কিনা? না, এটা কোনোভাবেই তো ছিল না। আপনি যদি ডিফেন্ডিং লাইনটা দেখেন, সেখানে হলো গিয়া আমি জেনুইন রাইট ব্যাক নাই, এক নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে রাইট উইঙ্গার নাই, কাজিম শাহ খেলছে। সো আপনি কিভাবে এটা অ্যাগ্রেসিভ বলবেন? তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ডিফেন্ডিং তার মানে আপনি যদি দল সেভাবে না সাজান তাদের কাছ থেকে আপনি অ্যাগ্রেশন আশা করবেন কিভাবে? সেটাই আমার কাছে সেটাই মনে হয়েছে যে আসলে এটা আসলে অ্যাটাকিং ফুটবলের এই প্লেয়ারই না। আমার কাছে মনে হয়েছে যে 20 মিনিট কোচ অবজার্ভ করছে তাদের কিভাবে খেলে, সেকেন্ড হাফে যায় আমি চেঞ্জ করব। সো এই ফার্স্ট হাফে যদি আপনি তাদেরকে কাহিলি না করতে পারেন অ্যাটাকিং করে, তাহলে তো আপনি জিততে পারবেন না। তার মানে আমরা অলমোস্ট ফার্স্ট হাফটা ছেড়েই দিয়েছিলাম ওদেরকে। অবশ্যই যে আমরা অবজার্ভ করে দেন সেকেন্ড হাফে আমরা বলছে, কিন্তু তারা স্ট্রং স্ট্রাইকার নাম্বার 10, ওই স্ট্রাইকারের আসলে একটা টিমের অনেক খেলার মোমেন্টাম অনেক চেঞ্জ করে ফেলতে পারে। আপনি উপরে যখন হোল্ড করতে পারবেন তখন আপনি পুরো টিম খেলতে পারবে। আর আপনি যদি শুধু সারাক্ষণ ডিফেন্ডিংই খেলতে, বিল্ড আপ ফুটবল খেলবেন, কাকে বল দিবেন? আর 2 উইং দিয়ে বল নিয়ে গেলে কাকে বল দিবে? এইটাই আসলে আমাদের খেলার ভিতরে ওদের মাঝে আমাদের ডিফারেন্সটা তৈরি করছে। রাইট, ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন বাফে সভাপতিকে তাবিথা ওয়ালো। আমরা একটু তার কথাটাও শুনে আসতে চাই, তিনি কি বলেছেন ম্যাচ শেষে, ম্যাচ দেখে। আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে মাটিতে ভালো একটা ফুটবল এনে আনা, আমরা মনে করি আমরা সক্ষম হয়েছি। আমি অভিনন্দন জানাই সিঙ্গাপুর টিমকে, এবার আমি ডেফিনেটলি অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশ টিমকে। ওরা অত্যন্ত প্যাশন এবং মন মানসিকতা দিয়ে খেলেছিলেন। আমরা 2 গোল পিছিয়েও আবার 1 গোল শোধ করেছিলাম, চেষ্টা করেছিলাম আবার ড্র করার জন্য। তো সেটার জন্য আমি ডেফিনেটলি ইমপ্রেস আমার প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে। আমরা যেটা আগে বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব দর্শকদের ভালো পরিবেশ ক্রিয়েট করার জন্য। তো সেখানে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন, পুলিশ, সোয়াট এবং আর্মিদের কর্মকর্তারা।
এবং আনসার। তবে আমরা সবাই জানি যে কিছু কিছু ফ্যান ইচ্ছাকৃতমূলক চেষ্টা করেছে পরিবেশটাকে নষ্ট করার জন্য। দেখেন, আমাদের কাছে সবাই বাংলাদেশি, আমরা আগেও বলেছিলাম, আমরা কোনো ধর্ম, জাত বা ভাষা নিয়ে আমরা বিভক্ত হচ্ছি না। আমরা সবাই বাংলাদেশের জার্সি নিয়ে খেলেছি। প্রত্যেকটা প্লেয়ার আন্তরিকতার সাথে চেষ্টা করেছিল খেলার জন্য। এক এক সময় এক একজন তো অফকোর্স লিডারশিপ নিবে, এক এক সময় মিস্টেকসও হতে পারে। ওভারঅল টিম উইথ দ্য সাবস্টিটিউটস দল হিসেবে খেলেছিলাম। আমরা আগে থেকে জানতাম যে এবার ওই 11 জনকে বাছাই করাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে। তো আমাদের ম্যাচ প্লেটাই ডিক্টেট করে দিয়েছে কারা খেলবে কারা খেলবেন না। রাইট, বাফে সভাপতি মাঠের বাইরের কথাই বলছিলেন বেশি, মাঠের বাইরে দর্শক, নিরাপত্তা এসব নিয়েই কথা বলছেন। আমরা এসব নিয়েও আলোচনা করব, তার আগে আরেকটা বিরতি নিয়ে আসি। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। আপনাদের কাছে আবারও ফিরছি। আমরা বাফে সভাপতির কথা শুনছিলাম বিরতিতে যাওয়ার আগে। তিনি বলছিলেন যে বাংলাদেশের খেলা দেখে তিনি সন্তুষ্ট। আমাদেরকে আসলে সন্তুষ্ট হওয়ার মতো সুযোগ আছে কিনা এই ম্যাচটা দেখার পরে? আসলে ফুটবল এমন একটা খেলা, সবাই জিততে চায়, আমরাও জিততে চাই। তো আসলে সবার একটা আশা ছিল আমরা যেন এই ম্যাচটা জিততে পারি, কারণ আমাদের টিমের যে স্কোয়াড হিসেবে মানুষ চিন্তা করছে, আমাদের টিম অনেক স্ট্রং। আসলে অপোনেন্ট টিমের সাথে খেলার পরে আমরা কিন্তু বুঝতে পারছি আমরা কোন জায়গাটা দুর্বল। সো ওভারঅল আমাদের খেলোয়াড়রা শেষ পর্যন্ত চেষ্টা করেছে 2-1 হওয়ার পরেও, তারপরে লাস্ট একটা ইমনের হেড বারে লেগে এসেছে। তো চেষ্টা করেছে সবাই। আমরাও দর্শকরা যারা অনেক কষ্ট করে আজকে মাঠে ঢুকেছি, আমরাও খেলা দেখেছি আজকে। তো আসলে কেউ কখনো হারতে চায় না, আমরাও হারতে চাই না। তো খেলায় হার জিত হবে, এটা মেনে নিতে হবে। তো আমার মনে হয় যে লাস্ট 20 মিনিট প্লেয়াররা অনেক চেষ্টা করেছে, বাট খেলার শেষে আমরা আসলে পরাজিত। ভবিষ্যতে আমাদের আরও সুন্দর করে, আরও ভালো করে চিন্তা করে খেলতে হবে, যাতে আমাদের দেশের দর্শকরা যেভাবে ফুটবলকে ভালোবাসছে, এটা আসলে ধরে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নাই। রাইট, আমরা ভবিষ্যৎ নিয়ে আলাপ করব, কিন্তু আজকে যে ম্যাচটা হলো সেই ম্যাচে কার পারফরমেন্স কেমন লাগলো সেটা একটু আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাবো। আপনারা একটু রেটিং করবেন আউট অফ 10, আপনারা কে কাকে কত দিতে চান। আমরা শুরুতেই দেখতে চাই গোলকিপারকে, মিতুল মার্মা। তিনি আজকে প্রথম যে গোলটা অনেকটা তার ভুলেই হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আপনাদের কি মনে হয়েছে। আউট অফ 10 তাকে আপনি কত দিবেন? আলফাজ ভাই, এমিলি ভাই কত দিবেন? আমি 5 দিব। আউট অফ 10? 5। 10-এর মধ্যে 5। আচ্ছা, আর আলফাজ ভাই? আসলে 2টা বল সেভও দিছে সে, এবং 2টা গোল খাইছে। আসলে এখানে ডিফেন্ডারের সাথে গোলকিপারের যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটা মিসিং ছিল। যে 2টা গোল খাইছে, আমার কাছে মনে হয়েছে যে বল স্ট্রাইকার পাওয়ার পরে ডিফেন্ডার দাঁড়ায় ছিল। আমার কাছে 7 আমি দিতে পারি গোলকিপারকে, কারণ 2টা সেভ করছে ভালো ভালো বল। আচ্ছা, বেশ ভালো নাম্বার দিয়েছেন আপনি তাকে। আমরা একটু সাদউদ্দিনকে দেখতে চাই। সাদ আজকে ডিফেন্স লাইনে খেলেছেন। সাদের পারফরমেন্স কেমন লাগলো? আমি খুব বেশি মাঠে তাকে দেখিনি, আপনার কাছে কেমন লাগলো সাদকে? আসলে সারা খেলা ফার্স্ট হাফে একটা ক্রস সে করছে, মানে একটা ক্রস করছে, ক্রসটা একটু উপর দিয়ে আসছে, বাট ওভারল্যাপ, একটা উইং ব্যাকের যে ওভারল্যাপ সিস্টেম আছে, সে তার সেই খেলাটা সে দেখাইতে পারেনি। 90 মিনিটসে শুধু অনলি 1 ক্রস। সো আপনি অ্যাটাকিং ফুটবল খেলতে হইলে, যখন আপনি অল আউট ফুটবল খেলবেন 2 গোলে হারা, তখন আপনার ওভারল্যাপ করতেই হবে। আপনি যদি লাস্ট খেলা পর্তুগালের সাথে পর্তুগাল আর ইয়ার খেলা, স্পেনের খেলা দেখেন, নুনো মেন্ডেস ফার্স্ট গোলটা ওই লেফট ব্যাক করছে। তো আসলে গোল যখন হারতে থাকবে, অল আউট ফুটবল খেলতে হবে, এবং তাজের ওই খেলাটা ছিল না। সাদকে আপনি কত পয়েন্ট দিচ্ছেন সেক্ষেত্রে? 4 পয়েন্ট দিব। 4। আর এমিলি ভাই? আমি এই 5। 4-5। আচ্ছা, 5, 4 এবং 5 পেয়েছি আমরা। তপু বর্মনকেও দেখতে চাই এখানে। তপু বর্মন যেহেতু বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন আজকের ম্যাচে, তপু বর্মনকে কেমন লাগলো? তপু বর্মন আসলে ডিফেন্ডিংটা ভালো ছিল, ফার্স্ট হাফে কয়েকটা বলে ডিফেন্ডিংটা ভালো ছিল, কাভারিং করছে। বাট ওভারঅল ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে তার বল পাসিংয়ের এখনও সমস্যা আছে। সো সেই হিসাবে আমি 5 দিব। 6 কেন? মানে আপনি একটু বাড়াইছেন মনে হচ্ছে একজনকে। 6 মানে আমাদের সেট পিস অ্যাটাকিং এর সময় দেখবেন যে বেশ কিছু হেডিং শেপ মানে কানেক্ট করার চেষ্টা করেছে, এবং জাতীয় দলে কিন্তু তার কিন্তু বেশ কিছু গোল আছে। তো অ্যাজ এ সেন্টার ব্যাক ইজ নট কোয়ালিটি, মানে তার সেন্টার ব্যাকের কিছু কোয়ালিটি আছে ভালো, আবার কিছু আছে যেটা একদমই দরকার, যে পায়ে কতটা ভালো, হ্যাঁ, সেটা কিন্তু তেমন একটা তার ওই জায়গা নেই। বাট
সেট পিস অ্যাটাকিংয়ের সময় আমার কাছে মনে হয় যে বেশ কিছু বল সে কানেক্ট করার চেষ্টা করেছে আর কি। আচ্ছা, আমরা যদি এরপরে তারেক কাজীতে যাই, তারেক কাজীকে আপনারা কে কত দিচ্ছেন 10-এর মধ্যে? তারেক গাজী আমার কাছে মনে হয়েছে যে সে টোটালি পুরোপুরি ফিট না। হ্যাঁ, আজকে ম্যাচেও 20 মিনিটের মধ্যেই তাকে একবার আমি ইনজুর্ড হয়ে অনেকক্ষণ মাঠে বাইরে ছিল। 4 দিব তাকে। এমনি ভাই? আমিও 4, আচ্ছা, কারণ দুই সেন্টার ব্যাকের উপর একটা ম্যাচ অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যে গোলগুলি কনসিড করেছেন, আপনি তখন সেন্টার ব্যাকদের পজিশনগুলি পরে আপনি দেখে নেবেন যে তারা দুজনের কিন্তু তারা মানে গোলগুলি যে তারা যে রিভার্স করবে সেই পজিশনগুলি কিন্তু তারা ছিল না। সুতরাং গোল যখন আপনি কনসিড করবেন, অবশ্যই দুই সেন্টার ব্যাকের এখানে বড় একটা মিস্টেক থাকবে, এবং দুইটা গোল আমরা খেয়েছি কিন্তু সিমিলার, পাঞ্চ করার পরে কিন্তু, এবং দুই সেন্টার ব্যাকেরই কিন্তু সেখানে বড় একটা ফল্ট আছে। শাকিল আহাদ তবুকে আমরা দেখেছিলাম শুরুর একাদশে, ডিফেন্স লাইনে তিনিও ডিফেন্ডার রাইট ব্যাকে, তাকে আপনারা কে কত দিচ্ছেন? আপনি যদি ফার্স্ট হাফ দেখেন, ফার্স্ট হাফের 15-20 মিনিট পর্যন্ত শুধু কিন্তু রাইট সাইড দিয়েই অ্যাটাক হয়েছিল। তো তপু কিন্তু, শাকিল আহমেদ তপু মোটামুটি চেষ্টা করছে, বাট সে কিন্তু ওই টাইপের প্লেয়ার না যে উইংয়ে যায় ক্রস করার মতো, ওভারলেপ করে ক্রস করার মতো। বাট সে খেলাটা ঠিক খেলছিল, বাট আমার কাছে মনে হচ্ছে একে ইয়াং প্লেয়ার হিসেবে ভালোই খেলছে, বাট সে ওই ক্যাটাগরির প্লেয়ার না, উইংয়ের প্লেয়ার না আমার কাছে যেটা মনে হয়। বাট আমি কিন্তু মহামেডানে তাকে খেলাইছি স্টপার ব্যাক, মাঝে মাঝে লেফট ব্যাকও খেলাইছি। সো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা বাংলাদেশ টিমেরও প্রবলেম ছিল, এবং তাকে 10-এ 5 দিতে পারি। 10-এ 5। আপনি কত দিচ্ছিলেন এমনি ভাই? আমি যেহেতু সে ফার্স্ট হাফ খেলছে, তপুও পরে তাকে সাব করা হয়েছে না, তো সেকেন্ড হাফে তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেকেন্ড হাফে কিছুক্ষণ খেলার পরে তারা উঠিয়ে দিয়েছে। তপু যেটা বল আলফাস ব্যাক, ইজ নট এ রাইট ফুল ব্যাক। রাইট ফুল ব্যাকের কাছ থেকে আপনি কি করবেন? ওভারল্যাপ করবে, ক্রস করবে, বাট ও প্রথম দিকে কিন্তু দেখবেন কিছু বল কিন্তু রাকিবকে চেষ্টা করেছে আপনার থ্রু বল দেয়ার। হ্যাঁ, তো আমি 6 দিব। ওকে, আমরা একটু মিডফিল্ডে দেখতে চাই। আমাদের হামজা চৌধুরী আজকে ডিফেন্সিভ মিডে খেলেছে অনেকটা, আমরা দেখেছি। হামজা চৌধুরীকে কত দিচ্ছেন আউট অফ 10? 8 দিব। 8.5। 8.5। আচ্ছা, বেশ ভালো মার্ক পাচ্ছেন। আলফাজ ভাইয়ের কাছ থেকে হামজা চৌধুরী কত পাচ্ছে? আরেকটা জিনিস, এই খেলাটা হামজা এবং কাজিম শাহ ওরা কিন্তু ফার্স্ট হাফ দেখা গেছে একই লাইনে ছিল, এরকম হামজা ছিল ডিফেন্ডিংয়ে আর কাজিম শাহ ছিল উপরে। বাট কাজিম শাহ যদি একটু লাইনে আইসা খেলতে পারতো তাহলে অ্যাটাকটা আরও বাড়তে পারতো, যেহেতু সে এই পজিশনে খেলোয়াড় না। এবং হামজা কিন্তু ফার্স্টে 2টা বিগ মিসপাস করেছে, এটা আসলে খুবই বাজে দেখা গেছে, এবং সেটা একটা ওপেন চান্স ক্রিয়েট পাইছিল। কিন্তু আসলে এই চান্সটা আমার মনে হয় যে এই টাইপের প্লেয়ার মিস করার কথা না, বাট সেটা সাইড নেটে লাগছে, খেয়াল করছেন কিনা আমি জানি না। জি, বাট ওভারঅল সে আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার, খেলার দিক দিয়ে কোয়ালিটি প্লেয়ার, অবশ্যই কোয়ালিটি প্লেয়ারও, বাট আমি তাকে 7 দিব। 7। আচ্ছা, তার পাশে আরেকজন যে ছিলেন মোহাম্মদ হৃদয়, তাকে 10-এর মধ্যে কত দিচ্ছেন? হামজার ব্যাপারটা না, হামজাকে 8.5 দিয়েছে। হৃদয় খুবই ভালো খেলোয়াড়, সে কিন্তু আবাহনী টিমে যেভাবে খেলছে, ন্যাশনাল টিমে যতগুলো ম্যাচ খেলছে, ওই শুধু বিল্ড আপ ফুটবল খেলতে পারে, বাট সে কিন্তু এরিয়াল বল দিতে পারে না, থ্রু বল দিতে পারে না। বাট সে টিমে যেইটা খেলে আসলে পরিশ্রম করে খেলে, সো তাকে আমি একই 7 দেওয়া। 7। আর এমএলএ ভাই? আমি 6 দিব। 6। আমরা একটু মিডেই আমাদের আরও 3 জন ছিলেন, আমরা একটু যারা অ্যাটাকিং মিডের হয়তো তাদেরকে রাখতে চেয়েছিলেন কোচ। আমরা শুরু করতে চাই ফাহমিদুলকে দিয়ে। ফাহমিদুলকে কার কাছে কেমন লাগলো আজকের ম্যাচে? যদিও তাকেও সাব করা হয়েছে সেকেন্ড হাফে। ফাহমিদুল, আলফাজ ভাই। ফাহমিদুল আসলে আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হাফে সে যেই ভুটানের সাথে যেভাবে ম্যাচ খেলছে, এই খেলাটা সেভাবে খেলতে পারে নাই। অনলি একটা বল সে পাইছিল, সেটা অ্যাটাকিং জোনে। এই বলটা সে যদি বুদ্ধিমত্তার সাথে ফিনিশ করতে পারতো তাহলে খেলার মোমেন্টাম চেঞ্জ হতে পারতো আমাদের। এই সারা খেলায় আমার কাছে একটা জায়গাটাই মনে হয়েছে যে ক্রিয়েটিভ প্লেয়ার, বাট ওভারঅল যদি আপনি দেখেন ভুটানের সাথে যেই খেলাটা খেলছে, ক্রস হয়েছে 3-4টা, আজকে খেলায় কিন্তু কোনো ক্রস নাই, এবং তাকে কিন্তু আলাদা মার্কিং করে খেলছে তার রাইট ব্যাক, তাকে খেলতে দেয়নি। তাও মনে হয় যে 4 আউট অফ 10 4। আর এমএলএ ভাই, তাকে কত দিচ্ছেন? আমি ফাহমিদুলকে 6 দিব এই কারণে, কারণ আপনি দেখেন ফাহমিদুল অ্যাটাকিং থার্ডে আমরা ফার্স্ট হাফে যেটাই করেছি, ও চেষ্টা করেছে আর কি ওই পাশ থেকে কিছু করার, বাট যেটা হচ্ছে ও আমার মনে হয় যে আরও স্পেস নিয়ে খেলা উচিত ছিল। ও কী করেছে, ভিতরের দিকে চলে এসেছে। হ্যাঁ, একজন উইং স্ট্রাইকারের যেটা দরকার যে আপনার ওই পাশটাতে আপনি স্পেস নিয়ে খেলা, হ্যাঁ, সেটা সে করতে পারেনি। বাট
আবার কিছু কিছু ক্ষেত্রে 1-1 বা কিছু চান্স যেটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু ফাহমিদুলের মাধ্যমেই ক্রিয়েট হয়েছে। ফাহমিদুল, সামিদ, সোমেরা দুই একজন মিলেই কিন্তু করছে। বাট এটা আমার কাছে মনে হয় যে ফাহমিদুল এবং আমরা যারা উইং স্ট্রাইকার খেলি তাদেরকে আসলে কনসার্ন থাকতে হবে যে আমরা আসলে স্পেস কীভাবে তৈরি করতে হবে, এবং যেহেতু তার স্পিড আছে, বল নক করে তারা কিন্তু ওই ফ্রি স্পেসে যাবে, তো তার ইনসাইডে সে বেশি ছিল। রাইট, আমাদের আজকের ম্যাচে অভিষেক হয়েছে সমিত সোমের, অনেক আগ্রহ ছিল দর্শকদের। আমরা একটু সমিত সোমের ব্যাপারে আপনাদের কাছ থেকে শুনতে চাই, তার খেলা কেমন লেগেছে দুজনের আপনাদের দুজনের কাছেই জানতে চাই। সমিত সোমকে আপনারা কত করে দিতে চান? সমিত ফার্স্ট হাফে ফ্যান্টাস্টিক ছিল আমার কাছে যে 2-3টা ভালো অ্যাটাক হয়েছে ওর মাধ্যমেই কিন্তু হয়েছে, এবং যখন সে বল ধরেছে আর কি অপোনেন্ট কিন্তু আসলে আমার কাছে মনে হয় সে একবার দুবার দিয়ে দেখবেন যে বক্সের ভিতরে কিন্তু পেনিট্রেট করেছে। তো সমিতের প্রথম ম্যাচ, এখন একদম প্রথম ম্যাচে একজন প্লেয়ারকে আসলে ওইভাবে রিড করাটা আমাদের পক্ষে কঠিন আর কি, আমার পক্ষে। তারপর আপনি যদি ফার্স্ট হাফে পারফরমেন্স করেন আমার কাছে মনে হয় যে 6.5। বাহ, ভালো নাম্বার পাচ্ছে আলফাজ ভাই। সমিত সোমে যে পজিশনটা খেলছে নাম্বার 10 পজিশনে, আসলে এখানে আসলে আপনার দুই সাইড থেকে আমরা বল নিতে হবে এবং বল উপরে হোল্ড করতে হবে। আসলে সে শুধু লেফট সাইড দিয়েই শুধু খেলছে, সে কিন্তু রাইট সাইডে একবারও আসে নাই, বাট একবারটা বলও নিতে পারে নাই। বাট তারপর এই পজিশন থেকে আপনার লং রেঞ্জ শ্যুট করতে হবে। আসলে আমার কাছে মনে হয়েছে সে এখন এই পজিশনের খেলোয়াড়ই না, আমার কাছে কেন যেন মনে হয়েছে, বাট কোচ তাকে খেলাইছে। আচ্ছা, আপনি কত দিচ্ছেন তাকে সেক্ষেত্রে? আমি 6 দিব তাকে। 6। আচ্ছা, আমাদের আরও দুজন প্লেয়ার খেলেছে, আমরা একটু ছোট্ট করে তাদের ব্যাপারেও শুনতে চাই। কাজিম খেলেছেন, আর হচ্ছে কাজিম খেলেছেন, এবং আমাদের ফরওয়ার্ড একমাত্র স্ট্রাইকারের মতো ছিলেন আজকে হচ্ছে রাকিব। দুজনকে আপনারা কাকে কত করে দিবেন? কাজিম শাহ তো তাকে সেকেন্ড হাফে বসাই দিছে, ফার্স্ট হাফে সে টিমের সাথে অ্যাডজাস্টই করতে পারে নাই। বাট ইয়াং প্লেয়ার, ভেরি ইয়াং প্লেয়ার, আসলে সে চাপটাও নিতে পারে না আমার মনে হইতেছে, বাট তাকে 4 দেওয়ার মতো। এমিলি ভাই, কাজিমকে কত দিচ্ছেন? না, এটা আমি বলবো যে কাজিমের পারফরমেন্স যে সে শো করতে পারেনি বা যে তার বেটার, এটা পুরোটাই কোচের উপর আমি দিব। কারণ কি, হি ইজ নট দ্যাট পজিশন প্লেয়ার। হ্যাঁ, কারণ আপনি ওখানে দিবেন কেন? আপনি যদি তাকে খেলাতে হয়, আপনি মিডফিল্ড খেলান, আপনি সামিদ সোমকে হামজার সাথে নিয়ে আসেন, আপনি হৃদয়কে ড্রপ দেন, তাকে নাম্বার 10-এ দেন, বা ওকে আপনি হামজার সাথে দেন। হ্যাঁ, তো ওকে আপনি যে পজিশনে দিয়েছেন সে কিছুই ক্রিয়েট করতে পারে। আপনি কত দিচ্ছেন তাকে? 3.5 একমাত্র মনে হচ্ছে ওই ফিল্ড থেকে একটু। রাকিবের ব্যাপারে একটু জানতে চাই, রাকিবকে কত দিচ্ছেন? 6। আপনি? 7। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যেটা শুনলাম আপনাদের দুজনের কাছ থেকেই যে অলমোস্ট ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে 5-এর নিচে বা 5 বা 6-এর মধ্যে অন অ্যান্ড অফ এরকম পাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের প্লেয়ারদের বেশিরভাগই আপ টু দ্য মার্ক ছিল না। আমরা আশা করব যে পরের ম্যাচে, এরপরে বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আরও অনেকগুলো ম্যাচ আছে, সেই ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো খেলবে, সব প্লেয়াররা একসঙ্গে ভালো খেলবে। বাংলাদেশ টিমে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আমরা বলছি, সেটি ইনশাল্লাহ আশা করি আমরা পরের ম্যাচে দেখাতে পারবো, এবং সেই অনুযায়ী বাংলাদেশ দলও প্রত্যাশিত ফলাফল পাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।